শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আমরা জানি নামে নয় কর্মেই বাঁচে মানুষ। আজকে সারা দিনটি কর্মমুখর হয়ে উঠুক সবার, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সাকি যেমনটা বলছিল, আসলে প্রত্যাশাগুলো আমারও তেমনই, এবং একই সাথে আজকের প্রত্যাশা একটু বেশি, কারণ দারুণ একজন অতিথি আছেন, তার গল্পে আমরা যাব, কিন্তু তার আগে সাকির কাছে যাচ্ছি। সাকি, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো মাসুক? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। বর্ষা চলছে, বৃষ্টি স্নাত সকাল প্রায় পাচ্ছি, এবং বর্ষার কদম ফুলের মতো একটা শাড়ি পরেছো, যেটা আরো দারুণ লাগছে। একদমই। এবং গতকাল আনিসের সঙ্গে বসেছিলাম, ও একই কথা বলছিল। বললাম যে একটু চেষ্টা করি বর্ষার সঙ্গে একটু কানেক্ট করবার, জানি না কতটুকু পারা যায়। বিশেষ মানুষ রয়েছে, একদমই যেটা বলতে চাচ্ছিলাম, এমন একজন আছেন যার আলোয় আসলে পুরো সময়টা জুড়ে আমরা আলোকিত হব। চলো দর্শককে জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি সাংবাদিক, কবি, সাহিত্যিক মাহবুব আজিজ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? চমৎকার। আপনারা ভালো নিশ্চয়ই? আমরা ভালো আছি, এবং আপনাকে পেয়ে ভীষণ আনন্দিত আমরা, কারণ আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় রেখেছেন। সম্মানিত বোধ করছি। আলোকিত হব পুরোটা সময় জুড়ে আপনার সাথেই। একদম শৈশব থেকে শুরু করি, কারণ মানুষের আসলে আলো ছড়ানোর যে সম্ভাবনা, সেগুলো অনেক কিছু কিন্তু শৈশবে বোঝা যায়। জন্ম তো হয়েছিল আপনার ময়মনসিংহে। হ্যাঁ, আসলে আমার বাবার বদলির চাকরি, এবং সরকারি উনি কলেজের অধ্যাপক ছিলেন। শিক্ষকতার সূত্রে বিভিন্ন জায়গায় ছোটবেলায় কুমিল্লা, রংপুর, খুলনা, কুড়িগ্রাম, খুলনা, এইসব বিভিন্ন জায়গায়, ময়মনসিংহ তো বটেই। তো এইভাবে কেটেছে। যে কোনো একটা স্কুলে ভর্তি হলাম, যে নতুন একটি জায়গায় গিয়ে বন্ধুত্ব তৈরি হলো। আচ্ছা, কোথায় ছিল এটা প্রথম স্কুল? প্রথম স্কুল ছিল খুলনায়। খুলনাতে? আচ্ছা, মানে উত্তরের মানুষ চলে গেলেন একদম দক্ষিণে। তার আগে প্রথম ময়মনসিংহে গেলাম ঢাকায়। ঢাকায় এই জিগাতলায় আমরা, আমার বাবার বন্ধুর পাশে একটা বাসায়, তখন বাবা শিক্ষা বোর্ডে কাজ করেন। তো সেইখানে আমাকে ক্লাস 1-এ ভর্তি করানো হলো জিগাতলার প্রাথমিক স্কুলে। ওখানে গিয়ে আমি এত বড় বড় শিক্ষক এবং চারপাশের এত শব্দ শুনে ভয় পেয়ে গেলাম, যে এইটা কোথায় আমাকে নিয়ে আসলো, আমি কিভাবে থাকবো। আমি দৌড়ে বাসায় চলে এলাম, আমার বোনের সঙ্গে চলে আসছি। তো সেই বছর আর আমাকে স্কুলে দেওয়া হয়নি। পরের বছরই তো যেহেতু আমরা খুলনা চলে গেলাম, সেখানে খুলনা প্রকৌশল কলেজ যেটা ছিল, এখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তো সেখানকার কিন্ডারগার্টেন স্কুলে আমাকে ভর্তি করানো। সেখানকার অভিজ্ঞতা কেমন হয়েছিল? ঢাকার মতো তো না নিশ্চয়ই? তখন ঢাকাও আসলে 78-79 সালের কথা বলছি, তো তখন ঢাকাও একটা মফস্বলের মতো। মাটির রাস্তা জিগাতলায়, এবং সেখানে আমরা গলি ধরে দৌড়াতাম। টেলিভিশন ছিল না আমাদের বাসায়, আমরা পাশের বাসায় বন্ধুদের বাড়িতে জানলা দিয়ে টিভি দেখতাম। তারপর একটা সময়ে টেলিভিশন কেনা হলো, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের টেলিভিশন ছিল, সেটা 71 সালে লুট হয়েছিল। এবং তারপরে বাবা আবার একটা পড়াশোনায় বাইরে যান, সেখান থেকে ফিরে আবার সেই টেলিভিশন ফ্রিজ আসে। এখনো সেই গন্ধটা আমার মনে পড়ে, যে বাক্স খুললে যেরকম একটা টেলিভিশনের ওই যে সাদা কি যেন থাকে না প্যাকেট করা, সেটাই 78 সালের সেই গন্ধ আমি এখনো। আপনার জন্ম তো 71-এর পরে, যদি ভুল না করে থাকি। 73 সালের 3 মার্চ আমার জন্ম, মীন রাশি। তার মানে 78, 5-6 বছর। তখন স্কুলে যাচ্ছি, এরকম একটা অনেক কিছু তো মনে আছে দেখছি আমার স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ, এবং আমি মনে করি মানুষের বয়স বা বেঁচে থাকা হচ্ছে স্মৃতির সমন্বয়। নিশ্চয়ই। এবং এই স্মৃতিগুলোই আসলে মানুষের সব, এবং সেটাই, এবং এই দেখবার এবং স্মৃতি সঞ্চয় করতে করতে আমি আসলে লেখক হয়েছি, বা কবি হবার চেষ্টা করেছি। যাই হয়েছি সেটা এক ধরনের স্মৃতিরই বোধহয় পাঠশালা। তাহলে কি স্যার আমরা বলতে পারি যে খুব ভালো পর্যবেক্ষকও আপনি? কারণ স্মৃতিগুলো তো পর্যবেক্ষণ থেকে অনেকখানি আসে। নিশ্চয়ই। এবং স্মৃতির ব্যাপারটা হচ্ছে কি, স্মৃতি সবারই থাকে, কিন্তু স্মৃতি কিভাবে সে সংরক্ষণ করে, কিভাবে সে তার সঙ্গে কানেক্ট করে, এবং সবচেয়ে বড় কথা, আপনি স্মৃতি যখন দূর থেকে দেখেন সবই সবুজ মনে হয়। যার সাথে খুব তীব্র আপনার একটা ঝগড়া হয়েছে, বা খুবই চরম তিক্ততার তৈরি হয়েছে, অনেক দূর থেকে দেখবেন মায়া লাগে যেটা হয়েছিল। তো স্মৃতি আসলে এক ধরনের মায়ার প্রলেপও থাকে, এবং সেইগুলোই আমাদেরকে আসলে মানুষ হিসেবে সংবেদনশীল করে তোলে। স্মৃতি মানুষকে হাসায় এবং স্মৃতি মানুষকে কাঁদায় সময়ের সাথে সাথে।
পরিস্থিতির সাথে সাথে। এবং যেটাকে আর ছোঁয়া যায় না, আপনি যখন দ্রুত ওখান থেকে সরে যাচ্ছেন ওটা আর আপনি পাশে পাবেন না। একদমই। স্মৃতি আসলে মানুষের মূল সঞ্চয়। একদমই। শৈশবে সাকি আমরা বাবা মার সাথে যে স্মৃতিগুলো স্যারের সেগুলো শুনি না? একদমই। বাবা মার সঙ্গে বিশেষ করে ভাই বোন, নিশ্চয়ই। স্যাররা তো মনে হয় 4 ভাই 3 বোন। হ্যাঁ, আমরা যদি ভুল না 4 করে ভাই থাকি। 3 বোন। আমার বড় ভাই ছিলেন আমার 20-21 বছরের বড়, তিনি প্রয়াত হয়েছেন 23 সালের নভেম্বরে। আমরা দুঃখিত। আমার জি। বাবা মাও প্রয়াত হয়েছেন, এবং এগুলো আসলে এক ধরনের পাঁজর ভাঙার মতো আসলে, যে এই সম্পর্কগুলো তো কোনোভাবে আসলে ব্যাখ্যা করার মতো থাকে না। এবং আমাদের পরিবারটি ছিল একটা সময় 70-80 দশকে গল্প উপন্যাসের কিছু পরিবার থাকে, এখন যেমন 2টি করে ছেলে মেয়ে সকলেরই। তো সেই সময় তো আমরা 7 ভাই বোন, এবং সবাই বড় হচ্ছে যার যার মতো। বাবা মার পক্ষে সবাইকে একই রকম ভাবে দেখাও সম্ভব না। তো সেভাবে আমরা এক ধরনের স্বাধীনতা, আবার এক ধরনের ভালোবাসার বিরাট চাদরের মধ্যেই বড় হয়েছি নিজের মতো করে। এবং যেহেতু আমার বাবা শিক্ষক, আমাদের বাসায় পড়াশোনার একটা সবসময়ই একটা ব্যাপার ছিল, এবং আমাদের বাসায় খুব দৈনিক পত্রিকা রাখা হতো তখন। ইত্তেফাক, সংবাদ, অবজারভার, এরকম 3টা পত্রিকা, এবং সাপ্তাহিক বিচিত্রা বেরোতো। এটা আমি 80 দশকের কথা বলছি। তখন আমি বড় হয়েছি 80 দশকে। তো আমার মনে পড়ে আমরা যখন কুড়িগ্রামে, আমি তখন কুড়িগ্রামে 7ম শ্রেণীতে পড়ি। জি। এই সময়টাই আমার আসলে লেখক হয়ে উঠবার মূল ইচ্ছাটা হয়। তার আগে খেলোয়াড় হতে চেয়েছিলাম। আচ্ছা। তার আগে যা হয় ছোটবেলায় আইসক্রিমওয়ালা, জিলাপিওয়ালা, সিঙ্গারাওয়ালা, ওই পর্ব পার হয়ে আমার একদম ফুটবল খেলোয়াড়দের আমি জার্সি মুখস্থ করে ফেলতে পারতাম। 82 সালের কথা বলছি, বিশ্বকাপ তখন প্রথম দেখায়, জিকো সেবার খেলে এবং মারাডোনা লাল কার্ড পায়। আচ্ছা। ওই 82 সালের খেলাটা, তখন আমার 9 বছর বয়স। আমার মনে পড়ে যে আমি ওই খেলাগুলো এমন ভাবে দেখতাম যে খেলা যখন চলে না, মানে খেলা হচ্ছে না, তখন আমি চোখে ভাসাতে পারতাম, ভিজুয়াল করতে পারতাম, এবং খেলা না দেখে আমি ধারা বর্ণনা দিতে পারতাম। এবং এই যে একটা কল্পনা করা, এবং এইভাবে যাচ্ছে, অমুকে বলছে, তমুক সে বলছে, সেই হেড করছে, এভাবে করতে 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 এইটাই হয়তো আমাকে ভবিষ্যতে বিশ্লেষক বলেন, লেখক বলুন, কল্পনা করার একটা মানুষের হয়তো তৈরি করেছে। এই যে বই পড়া, যেটি আপনি বলছিলেন, পত্রিকা আসা, বাসায় একটা বই পড়ার একটা। কুড়িগ্রামে একদিন পরে পত্রিকা যেত। আচ্ছা, মানে সেটার জন্য আপনি অপেক্ষাও করতেন ছোটবেলায়। সেই গন্ধ, ওই টেলিভিশনের গন্ধের মধ্যে এবং নতুন আপনি তো পত্রিকা। মনে হয় ভাই বোনদের ভেতর সবার ছোট। হ্যাঁ, আমি কি এই জায়গায় একটু যুক্ত করতে পারি? বিষয়টা কি এমন ছিল যে আপনি একটু স্বাধীন চেতা, বা একটু বেশি স্বাধীনতা আপনি পেয়েছেন, যার কারণে আপনি যেটা চেয়েছেন বা যেটা করেছেন সবকিছুতেই একটা স্বাধীনতা বোধ আপনার ভেতর কাজ করেছে, কোনো বাধা ছিল না। এই অর্থে আমরা জানি যে আমাদের সোসাইটির আসপেক্টে একটা মিডল ক্লাস ফ্যামিলি, বিশেষ করে বড় সন্তান যারা থাকে, তাদের উপর একটা অন্যরকম দায়িত্ব বর্তায়। এবং আপনি বলছিলেন যে বাবা মা যে সবসময় সব ভাই বোনদেরকে দেখে রাখবে, বিষয়টা এমন নয়। তখন আসলে দায়িত্বগুলো ভাগ হয়ে যায়, বিশেষ করে বড়দেরকে সেই দায়িত্বগুলো নিতে হয়। সেই জায়গা থেকে ছোটরা কিছু সুবিধাও পেয়ে থাকে, অবশ্যই সেটা পজিটিভ অর্থে আমি বলছি। স্যার, ছোট্ট করে জানাই, সেই বিষয়গুলো একটু জানতে চাই আপনার কাছে। ঠিক আছে, আমরা আপনার সম্পর্কে একটু ছোট্ট করে দর্শকদেরকে জানাবো, তারপরে এই প্রশ্নের উত্তরে আমরা আসতে চাই। জি দর্শক, মাহবুব আজিজ বাংলাদেশের অন্যতম বিশিষ্ট সাংবাদিক এবং সাহিত্যিক, যিনি দীর্ঘ প্রায় 3 দশক ধরে সাংবাদিকতা, সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করেন এবং জার্মানির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1995 সালে সাংবাদিকতা শুরু করে বর্তমানে তিনি দৈনিক সমকালের উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ সহ সাহিত্যের নানা শাখায় তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন এবং এ পর্যন্ত তার প্রায় 25টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। টেলিভিশন ও মঞ্চের জন্য নাটক রচনা, টেলিভিশন চলচ্চিত্র নির্মাণ এবং সাহিত্য সাময়িকী সম্পাদনার মাধ্যমেও তিনি সৃজনশীল অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ট্রাব অ্যাওয়ার্ড, সিজেএফবি অ্যাওয়ার্ড, সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার এবং খড়িমাটি পুরস্কার সহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। আমরা আবার তার কাছে চলে যেতে চাই। স্যার, লেখালেখি, প্রাপ্তি, গল্প সবকিছুই আসবে। একজন সাংবাদিক, তিনি সবসময় লেখালেখিতে থাকবেন, অনেক কথা বলবেন, বিশ্লেষণ ধর্মীয় কথা বলবেন, এবং যেটি মাসুক বলছিলেন না, যে আমরাও আজকে পরিপূর্ণ হব
আপনার সেই আলোয়, সেই বিষয়গুলো তো অবশ্যই আসবে। শৈশবের একটা মজার গল্পে ছিলাম যে ছোট হিসেবে একটু কি বলে আলাদা সুবিধা পাওয়া, যার জন্য নিজের যে মানসিক বিকাশটা আমার মনে হয় এটা একটু বেশি হয় ছোটদের। আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্সপেক্টিভ চলে আসে। তবে আমাদের পরিবারে যেটা ছিল যে পড়াশোনার কথাটা বললাম, যেহেতু শিক্ষক পরিবার এবং ৮০ দশকের বেড়ে ওঠাটা না একটু আসলেই অন্যরকম, কারণ তখন ফেসবুক নাই, একটি চ্যানেল টেলিভিশনে মঙ্গলবার একটি নাটক হয় ৮৪ সালে, এইসব দিন রাত্রি, এক মঙ্গলবারে আরেক মঙ্গলবারে সকাল সন্ধ্যা, সপ্তাহে একবার, সব রাস্তা বন্ধ হয়ে যায়, রাস্তায় কোনো মানুষ থাকে না। এখনো মনে পড়ে সেই নাটকটা সম্ভবত 8:30 বা 9টায় হতো। আচ্ছা, তো এইরকম একটা পরিস্থিতিতে আপনার বড় হওয়া, ফেসবুক নাই, মোবাইল তো দূরের কথা, মোবাইল নাই, টেলিফোন করতে হতো, ধরেন ঢাকায় আপনি কথা বলবেন, ট্রাঙ্ক কল করে বসে থাকতে হতো, তো আপনি 15 মিনিট পরে লাইন পাবেন। এইরকম একটা সময় এখন ভাবা যায় না। একদিন পরে আমরা পত্রিকা পাচ্ছি, তার মধ্যেও কিন্তু খেলাধুলা হচ্ছে, আপনার ফুটবল, ক্রিকেট, হকি, টেবিল টেনিস, কি না। এবং সেই জায়গাতে খেলাধুলার তখনও খুবই আমার পছন্দের একটা, এখনো খেলাধুলা আমি পছন্দ করি। আচ্ছা, তো আমার কাছে মনে হয় খেলাধুলার ভিতরে মানুষের জীবনের একটা আরেকটা চেহারা দেখা যায়, মানে লড়াই করার যে একটা স্পিরিটটা, যে কোনো মুহূর্তে দম না ছাড়া। তো এরকম ভাবে বড় হচ্ছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে কি যে বই পড়ার যে আনন্দের জগৎটা যখন খুলতে শুরু করলো, তখন আমি খেলার থেকে আস্তে আস্তে সরে আসলাম। এবং আমি দেখলাম যে এই জায়গার ভিতরে বুঁদ হয়ে থাকবার যে আনন্দটা, এবং কিছু কিছু বই আসলে আমাকে পাল্টে দিতে শুরু করলো, আমার চিন্তা ভাবনা, এবং আমাকে অনেক বেশি রাজনৈতিক করে তুলতে থাকলো। আচ্ছা স্যার, আমরা সেই গল্পগুলো তো অবশ্যই ধারাবাহিকভাবে শুনবো। আপনার বয়সের যে জায়গাটায় আমরা আছি, 13-14 বছর, হয় কি যে সাকি যেমনটা বলছিল যে ছোটরা এক ধরনের অ্যাডভান্টেজ পায়, এবং আমি একই সাথে বলবো যে সাকি ছোটরা এক ধরনের কি বলবো বিশেষ ম্যাচিউরও হয়, কারণ দেখা যায় পরিবারের যদি 5 জন সদস্য হয় স্যার, 5 জনকে সে অবজার্ভ করে এবং তার কাছে কিন্তু একটা ব্যাপার থাকে। সেই জায়গা থেকে স্যার আপনার জীবন, আপনার বাবা মা, ভাই বোন সবকিছু নিয়ে সামগ্রিকভাবে যদি কিছু জানেন। দেখুন, এই যে আমি 7 নাম্বার ভাই বোন, এবং আমার কিন্তু সবসময় মনে হতো আমি কেন আল্লাহ আমাকে নিচে বসাবে, আমি ছোট, তো আমাকে চেয়ারের উপরে টুল দেওয়া হতো, টুলের উপরে আমি সবার সাথে তাহলে টেবিলে বসতে পারতাম। হ্যাঁ, তারপরে ধরুন আরেকটু যখন বড় হতে শুরু করি, তখন তো বিভিন্ন ধরনের বই পড়তে পড়তে দেখা গেল এক ধরনের বোহেমিয়ানিজম চলে আসছে, যে অমুক নায়কের কিছু চিন্তা ভাবনা, অমুকের, এবং ব্যাপারটা হচ্ছে বন্ধু বান্ধব তখন একদম খুব একটা প্রিয় হয়ে যাচ্ছে, যে কোনো কিছুর জন্য, বন্ধুর জন্য প্রয়োজনে জীবন দেওয়া যাবে। এবং একঘেয়েমি লাগে সবকিছু, যে ঘুমাতে হবে টাইম মতো, আবার সকালে উঠতে হবে, আবার সকালে, এটা আমি কলেজের কথা বলছি, ফার্স্ট ইয়ারে, তখন আবার ময়মনসিংহে চলে এসেছি, তখন আমি ট্রেনে করে পালিয়ে যেতে শুরু করলাম। আচ্ছা, কোথায় যেতেন? জামালপুরের দিকে ট্রেনে যেতাম, রেল স্টেশনে যখন যেই ট্রেনে পেতাম উঠে পড়তাম। সেটা কেন? মানে সেটা হচ্ছে আবার কেন বাসায় আসবো, প্রতিদিন এক সময় বাসায় আসবো, ঘুমাবো, আবার সকালবেলা কলেজে যাবো। মানে সেই রুটিন ভালো লাগছিল না, তাই? রুটিন ভালো লাগছিল না। আরেকটা ব্যাপার হচ্ছে যে বোহেমিয়ানিজমের যে আনন্দটা, ওই যে বিভিন্ন লিটারেচার পড়তে পড়তে কবিদের জীবন, তো মানে একটা বাসায় এরকম, এই যে বোহেমিয়ান যে জীবন ব্যবস্থার কথা আপনি বলছেন, এবং আপনার যে বয়স, আমি যেটি বলছিলাম যে ছোট হিসেবে কিছু সুবিধা তো আছে, কিন্তু বাবা মার একটা নজরের পাশাপাশি যে বড় ভাই বোন, তাদের একটা আদরের পাশাপাশি শাসন, মানে এটা নিয়েও কি খুব একটা বিরক্তি ছিল কিনা জীবনে? হয় কি, ধরেন আমাদের ভাই বোনরা তো বড় হচ্ছিল, এবং কেউ হোস্টেলে চলে যাচ্ছে, কেউ যার যার জীবন নিয়ে ব্যস্ত, এটা কিন্তু হয় প্রত্যেকেই ওইভাবে দেখে, যে ছোট ভাই বোনরা একটু বকাটকা দেওয়া, একটু পর, এর বেশি আসলে বলার ব্যাপার না। ভাই চলে গেছে, তাদের হোস্টেলে চলে গেছে, বোনরা কেউ বিয়ে হয়ে গেছে, ইত্যাদি, এভাবেই হয়েছে। খুব যে দেখা একদম সারাক্ষণ নজরদারির মধ্যে তা নয়। এবং আমি যখন ওখানে, ধরেন আমি একটা ঘটনার কথা বলি, আমি সেদিন চলে গেলাম আমার এক বন্ধুকে নিয়ে, ময়মনসিংহ রেল স্টেশনে উঠে জামালপুরের দিকে ট্রেন চলে গেল, ওখানে গিয়ে নেমে আমরা নদীর পাড়ে বসলাম। হ্যাঁ, নদীর পাড়ে বসে আমরা জীবন জগৎ নিয়ে অনেক কথাবার্তা বলতে শুরু করলাম। একটা মানে পরিণত বয়সে এসে হলো মনে হয়? না, 17-18। ও আচ্ছা, এত অল্প বয়সে? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। 17 বছর ওখানে গিয়ে জীবন জগৎ নিয়ে তখন প্রচন্ড চিন্তিত, মরবার পর কি হয়, হ্যাঁ, এবং কোথা থেকে আমরা আসলাম, এটা নিয়ে খুব চিন্তিত, এবং কে কোনটা নিয়ে বলেছে, এটা নিয়ে মার্কস কি বলেছে, এটা নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় কি বলেছে, সেটা খুব তর্ক করার পরে সন্ধ্যার দিকে মনে হলো কি মা তো ভাত খাবে না, দুপুরে নিশ্চয়ই খায় নাই,
আমি তো না বলে আসছি। সন্ধ্যার যতই আলোটা কমে আসছে ততই আমার খারাপ লাগতে শুরু করলো, যে রাতের বেলা সারা রাত ঘুমাবে না, বারান্দায় বসে থাকবে। আমি বললাম চলে যাই। আমি যখন ফিরছি স্টেশন থেকে রিক্সায়, দেখি আমার মা একটা রিক্সা দিয়ে রওনা দিচ্ছেন। মানে ওনার ধারণা, ওনার সিক্স সেন্স কাজ করেছে, অমুক বন্ধুর বাসায় গেলে হয়তো খোঁজ পাবো, ওকে নিয়ে বোধহয় চলে গেছে, ও কোথাও গেছে। তা আমাকে দেখে দেখলাম হাতটা শক্ত করে ধরলো নিচে নেমে। তো এই যে স্পর্শটা, কিছুই বললো না, কিছু না, এই যে এই স্পর্শের যে শক্তিটা, এটা অনেক বড় ব্যাপার। আজকেও যখন ধরেন মা নাই, বাবা নাই, এবং সেই অর্থে তো কেউই নাই, মানে মাথায় হাত দেবার মতো বড় ভাই নাই, তো ওই স্পর্শগুলো এখনো আমি খুব মিস করি। গভীর অনুভূতি না? এবং আসলে আমাদের সবার জীবনেই এরকম বিয়োগের সময় কোনো না কোনো হ্যাঁ, সময় এবং আসে, এগুলো এক ধরনের এবং সেগুলো নির্ভরতা, নিয়ে আসলে এগুলো চলতে হয়, কথা উচ্চারণের প্রয়োজন হয় না, উচ্চারণের প্রয়োজন হয় এবং না, একদমই এগুলো তাই। মাথার উপরে একটা খুব দীর্ঘ ছায়া চলে যায় একটা সময়। স্যার একটু জানি যে এই যে বাবা মার কথা বলছিলেন, আদর শাসন সবটাই তো নিশ্চয়ই ছিল। পত্রিকা পড়বার একটা অভ্যেস, বই পড়ার অভ্যেস, এবং আপনি বলছিলেন খুব ছোট বয়সে আপনি ডিসাইডেড ছিলেন যে আপনি আসলে কি হবেন, আপনার ভবিষ্যৎ পাথটা কোন দিকে যাবে। এটার উপর কি ভাই বোন বাবা মার কোনো প্রভাব ছিল? প্রভাব বলতে আমি যদি এইভাবে ডিরেক্টলি বলি যে তাদের কোনো চাওয়া পাওয়া ছিল কিনা ছোট হিসেবে আপনার হ্যাঁ, প্রতি? শুরু থেকে যা হয় মধ্যবিত্ত পরিবারগুলোতে ভালো করে পড়তে হবে, এবং একটা এমন একটা বিষয় পড়তে হবে যেখান থেকে সরাসরি একটা কাজ পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, ভালো, এই ধরনের সরল ধারণাই ছিল। কিন্তু আমি একটা পর্যায়ে, মানে ফার্স্ট ইয়ারে বা যেটা বললাম যে ঘুরতে ঘুরতে, তখন আমি কিন্তু নিজের মধ্যে করে ভাবছি যে ওই বয়সে তো আসলে অ্যান্টার্কটিকা দেখা যায়, এই হাঁটলেই তো অ্যান্টার্কটিকা, তো পাহাড়ের উপর উঠে যাবো, এইগুলো চাকরি টাকরি তো খুব মিডল ক্লাসের লোকজন করে, এইটা কি করব, এটা আমার মতো প্রতিভাবান লোক, এরকম একটা ব্যাপার আর কি ভিতরে, আমি তো কলম দিয়ে কি করে ফেলবো সামনে। তো এই ধরনের একটা বিষয় ছিল। এবং এর মধ্যে যেটা হয়েছে যে খুবই এক ধরনের লেখাপড়ার প্রতি, বা মানে বই, ধরেন মানিক বন্দ্যোপাধ্যায়ের বই পড়ছি, একটা দুইটা পড়লে হচ্ছে না, তাকে পুরোটা পড়ে ফেলতে হবে। তারপরে তারাশঙ্করের বই পড়ছি, তাকে পুরোটা পড়ে ফেলতে হবে। জীবনানন্দের বই পড়ছি, তাকে পুরোটা বই ফেলতে হবে। এই পর্যায়ে যেটা হলো যে এত বই তো কিনে ওঠা যায় না, তখন মোটামুটি রীতিমতো বই চুরি করতে শুরু করলাম। আচ্ছা, আমি ভেবেছিলাম ধার করছো, অতদূর আমি যাইনি। মানিক বন্দ্যোপাধ্যায়ের 30টা বই কে আমাকে ধার দিবে? আমরা একদম লিস্ট করে, আমার সাথে আরেক বন্ধু ছিল, বা সে এখনো আমার বন্ধু, তারও জীবনটা চুরির সে জায়গাগুলো মানে কিভাবে, ময়মনসিংহের সমস্ত লাইব্রেরি। তার আগে একটু ব্র্যাকেটে বলে রাখি যে আমার বাবা যেহেতু খুবই একজন সৎ শিক্ষক ছিলেন, এবং উনি হচ্ছে আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, যে সিক্স স্যার ওই ব্যাচের, এবং উনি 69-এ কিন্তু ম্যানচেস্টারে ইংরেজি পড়তে গিয়েছিলেন। তো ওই সময়কার যে এনলাইটেড পারসন, এবং তার যে সততা, উনি কলেজের অধ্যক্ষ ছিলেন বিভিন্ন কলেজের, তো এইটাও কিন্তু আমার মধ্যে এক ধরনের ব্যারিয়ার তৈরি করে চুরির সময়ে, যে আমি চুরি করছি, কিন্তু আমি তো আসলে বই বিদ্যা চুরির চুরি সময়। করছি। তো এরকম একটা ব্যাপার ছিল, এটার একটা দুনামনো ব্যাপারও ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই আগ্রহটাই যেতে আর কি। আচ্ছা, তো এটা আমি তো কি বাসায় ধরনের না বই জানি। দেখলে আসলে স্যার বেশি লোভ লাগতো? এই যে বললাম মানিক বন্দ্যোপাধ্যায়ের জননীটা কোথায় পাওয়া যাবে, আচ্ছা, তারপরে ধরেন 70 দশকের বিচিত্রা, 72, 73, 74, ওই সময়টা, ওই সময় কি হয়েছে, জিয়াউর রহমান কি বলেছেন বঙ্গবন্ধু সম্পর্কে, ওই সময়ে হুমায়ুন আহমেদের অচিনপুর 73 সালের বিচিত্রায় প্রকাশিত হয়েছে। এটা যখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে দেখলাম 78 সালে নিষিদ্ধ লোবান সৈয়দ শামসুল হকের, আমি আর নিজেকে রাখতে পারি নাই এই জিনিস, এবং সেটা রেক্সিনে বাধাই করা। রাজনৈতিক বিষয়ে আপনার ইন্টারেস্ট জাগলো কখন? আপনি বলছিলেন যে বেশ অল্প বয়স ওই থেকে তখন আসলে থেকে রাজনৈতিক একসাথে বিষয়ে আমার কাছে মনে হচ্ছে সাহিত্য এবং রাজনীতির অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আপনি পড়েই কি বুঝতে পারছিলেন রাজনৈতিক যে বিশ্লেষণধর্মী তীক্ষ্ণভাবে বইগুলো বুঝতে ছিল? পারছি। আমি যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক নাকি আপনার আলোচনার কোনো জায়গা ছিল? বন্ধু বান্ধব হতে পারে, শিক্ষক বই হতে পারে। থেকে, গল্প থেকেই বুঝতে পারি। আমি ওই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিকের কথা বলছি, 16-17 বছরে পড়া, লাল সালু পড়ছি, আমাদের ফার্স্ট ইয়ারে ছিল উচ্চ মাধ্যমিকে। তারপরে মনে করুন কিছু কিছু গল্প পড়তে পড়তে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, তারপরে এই সময় তো হুমায়ুন আহমেদও চলছে, কিন্তু
এই যে শওকত আলীর সম্বল পড়েছিলাম আমার মনে পড়ে, আমাদের ময়মনসিংহের পাশের দোতলার ছাদের উপরে পিছন দিকে ধান ক্ষেত ছিল, লম্বা রাস্তা, যতক্ষণে ধান এইভাবে বাতাসে দুলছে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এই যে প্রান্তিক মানুষদের কষ্টগুলো এইভাবে দোলে, এবং এই যে মানুষের শ্রেণী বৈষম্যের ভিতরের যে ব্যাপারটা, এইটা আমার এইভাবে প্রকৃতি, মানুষ, বই আমাকে শিখিয়েছে। এবং আমার সব সময় মনে হয়েছে যে মানুষের মধ্যে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে শ্রেণী বৈষম্য, এবং বৈষম্য যদি না থাকতো জীবনটা কত সুন্দর হতো। এবং এইরকম একটা উইশফুল থিঙ্কিং থেকেই রাজনীতির প্রতি আমার আগ্রহ, সাহিত্যের প্রতি আগ্রহ। আমি আমার যা ফিকশন লিখেছি এটা অনেক বেশি পরবর্তীতে আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে, জীবনের অভিজ্ঞতা যুক্ত হয়েছে, অনেক লেখাপড়া যুক্ত হয়েছে, অনেক ঘোরাফেরা যুক্ত হয়েছে, আমার ঘোরার অনেক অভিজ্ঞতা হয়েছে, মানুষের সাথে মেশার অভিজ্ঞতা হয়েছে, সবকিছুই আমি এর মধ্যে যুক্ত করেছি। কিন্তু আমি ওই জীবনের সেই শিক্ষাটি, অর্থাৎ মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, ওটা আমি ভুলি নাই। একদম কাজী নজরুলের সাথে কোথাও না কোথাও একটা চিন্তাগত যে কোনো মহৎ সাহিত্য তাই বলে, যে কোনো মহৎ সাহিত্য মানুষে কোনো ভেদাভেদ রাখে না। একদম। স্যার, আপনি তো ক্লাস 7 থেকে বা 13-14 বছর বয়স থেকে পড়াশোনার যে নেশাটা সেটা আপনাকে পেয়ে বসলো। পরবর্তীতে কলেজ এবং ভার্সিটি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেখানকার পরিবেশ, প্রকৃতি সবকিছু কি আপনার এই সৃজনশীল কাজে আরো বেশি সহযোগিতা করেছে? নিশ্চয়ই। আমি উচ্চ মাধ্যমিকে যেটা হলো, আমি তো যেহেতু পরিবার এবং সামাজিকতা সবকিছু মিলে আমি তো বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, কিন্তু অঙ্ক এবং বিশেষ করে অঙ্ক, কেমিস্ট্রি এসব পড়তে আমার খুব একটা ভালো লাগতো না, আমি বুঝতামও না। বিশেষ করে গণিত আমার মাথায় ঢুকতো না, এত হিসাব আমার কল্পনা করতেই ভালো লাগতো। কবি সাহিত্যিকদের এটা ভালো লাগবার কথা না, অনেক কবি সাহিত্যিক আছে রসায়নে, সেটা আমি বলবো না, কিন্তু ওই কনসেন্ট্রেশন দেবার মতো মানসিকতা আমার ছিল না আসলে। আচ্ছা। এবং আমি প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি 4টি দিয়ে, বাংলা এবং ইংরেজি 4 যেটা বিষয়, 4টা সাবজেক্ট দিয়ে আমি দেখি যে এটা তো আমার প্রথম বিভাগ থাকবে না আসলে। পরে একদিন 2 দিন রাতে পড়া, আর সারা বছর তো আমি আসলে যেটা বললাম বোহেমিয়ানিজম করেছি, বই পুস্তক নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। তো আমি 4টি পরীক্ষা দিয়ে পরীক্ষা বাদ দিয়ে পালিয়ে গেলাম। আবার কোথায় গেলেন? সরিষাবাড়ি। আচ্ছা। ওখানে আমার খালার বাড়ি, এবং সেখানে আমি পালিয়ে গেলাম। এবার আর ফেরত আসি নাই সন্ধ্যার সময়। তারপরে এবার তো আপনি একটা নিশ্চিত জায়গায় গিয়েছেন। না, আমি তো না বলে গেছি, এবং এটা তো একটা ভয়াবহ ব্যাপার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝখান থেকে চলে গেছে। তো আমি পরে ফেরত এসেছি, এবং আমার বাবা মার সামনে আমি এমন একটা অভিনয় করেছি যে আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ, এবং এটা কিছুটা ওনারা ভেবেছে যে এটা বোধহয় একটু ঝামেলা টামেলা হয়ে গেছে, আমাকে আর খুব বেশি ঘাটায় না। মানে পড়তে পড়তে ছেলের মাথা খারাপ হয়ে গেছে, পড়া নাই বা পরীক্ষা দিতে পারলাম না, বন্ধুরা সব উঠে যাচ্ছে, আমার মৃত্যু চিন্তা এসে গেছে, আমি অনেক ভয় টয় দেখালাম আর কি তাদেরকে। তো এরকম একটা ব্যাপার, খুব একটা কিছু করে নাই, আমাকে বলে টলে নাই। তারপরে তারা আমাকে বিভিন্ন রকম প্রাইভেট টিউটর রেখে টেখে খুবই কেয়ারফুলি যাতে আমি পরীক্ষাটা পরের বার দিতে পারি, এবং আমি টায়ে প্রথম বিভাগ পেলাম। আমি ওভাবেই পড়েছি আর কি, যাতে আমি অঙ্কটা দিতে না হয়। 4th সাবজেক্ট ছিল তখন, এখন আছে কিনা জানি না, ওটা টাচই করি নাই। আচ্ছা, এটা কি হায়ার ম্যাথের কথা বলছেন? হ্যাঁ, না, একটাই ম্যাথ ছিল, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি থাকে, তো ম্যাথ আমি টাচই করি নাই, যে ও জিনিস আমি বুঝবো না, মানে উঠাই নাই, এত ধুলা ভরে থাকতো। পার হলেন কি করে? ওটা ছাড়া হয় 4th সাবজেক্ট। ফোর্থ সাবজেক্ট ছিল। হ্যাঁ, 4th সাবজেক্ট করে ফেললাম দ্বিতীয়বার, যাতে ওটা ফেল করলেও তো আর আমি ফেল হচ্ছি না। তার মানে ওইটাই আমি পরীক্ষায় দিই না, 4th সাবজেক্ট দিয়ে আমি তারপর প্রথম বিভাগ পাই, এবং আমি বলি যে এই জীবনের মতো আমি যখন এই রেজাল্ট হলো, আমি একদম যে বিশ্বকাপ ফুটবলে গোল দিলে যেভাবে লাফ দিয়ে ওঠে না, আমি লাফ দিয়ে উঠলাম যে আমার এই বিজ্ঞান পড়া শেষ। আমি এখন এমন একটা সাবজেক্ট পড়বো যেখানে আমি নিজে চিন্তা করতে পারবো, যেখানে আমি কথা বলতে পারবো, যেখানে আমি আমার সৃজনশীল লেখালেখি কাজ করতে পারবো। এবং আমি এরকম খুঁজে দেখলাম নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ বলে একটি বিভাগ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সেটা সেলিম আল দীন সেটার শিক্ষক। আমি সেলিম আল দীন ইতিমধ্যে পড়েছি, এবং আমার কাছে সেলিম আল দীনকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক মনে হয়। আমার কাছে মনে হচ্ছে এত বড় একটা সাহিত্যিক আমি কাছ থেকে দেখতে পারবো, তার যে ইনস্টিংক্ট, লেখার যে দক্ষতা, চিন্তার যে বৃহৎ পরিসর, এবং সত্যিকার অর্থে সেলিম আল দীনকে আমি দেখেছি। স্যার, আপনি যে সময়ের কথা বলছেন সেই সময় তো আপনি সবে এইচএসসি পড়েন, সেই সময় জৈবতী কন্যার মন বা চাকার মতো বইগুলো যখন আপনি পড়েছেন,
এটা কি আপনার কাছে দুর্বোধ্য মনে হয়নি? না, আমি বলি আপনাকে, উচ্চ মাধ্যমিকের ওই যে পড়ার সময় আমি কীর্তনখোলা নাটক পড়ি। আচ্ছা। বনশ্রী, এই বনশ্রী, এই তুই কেন রবি দাসের সঙ্গে বসেছিলি? রবি দাস, তুমি কিভাবে জানলা? কেন আমি দেখেছি তুই রবি দাসের সঙ্গে বসেছিলি। আর রবি দা অনেক অনেক ভালো ভালো কথা বলে, তুই তো অত সুন্দর করে কথা বলতে পারিস না। হ্যাঁ, আমি কথা বলতে পারি না, তাহলে তোকে আমি এসিড মারবো। এসিড মারলে তুমি যে বলো এত সুন্দর চোখ, এই চোখ কোথায় পাবা? ও, চোখ পাবো না, তাহলে এসিড মারবো না। এই যে দেখুন যে কথোপকথনের সারল্য, এইটা ছায়ারঞ্জন, যেই ছেলেটির কথা বলছি, ছায়ারঞ্জন করেছিলেন হুমায়ুন ফরিদি, আর বনশ্রী করেছিলেন সুবর্ণা মুস্তফা। নাটকটির নাম হচ্ছে কীর্তনখোলা। এটা কিন্তু আমি মঞ্চে 89 সালে এসে দেখে গেছি, এসএসসি পরীক্ষার সময়। ওই আগ্রহটা ছিল। তো তারপরে সেলিম আল দীন পড়তে পড়তে আমি দেখলাম যে সংলাপের যে তীক্ষ্ণতা, সাহিত্যের ভেতরের যে বিরাট স্তর, এবং এগুলো তো পড়তে পড়তে রবীন্দ্রনাথ এবং অন্যান্য বিদেশি নাটকগুলো যখন পড়েছি, নাটক আসলে সাহিত্যেরই প্রায়োগিক রূপ। আমরা সাহিত্যে যেটাকে করতে চাই, বলতে চাই, সেটাকে মূর্ত করে সাহিত্য, এই নাটক। তো দৃশ্যায়ন, দৃশ্যের যে মজাটা, এবং জীবন্ত মানুষের সাথে জীবন্ত মানুষের কথোপকথন, মঞ্চ নাটকের এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা ব্যাপার, এবং এটা আমাকে অনেক বেশি প্রাণিত করে। এবং আমি এই কারণেই আসলে মঞ্চ নাটক পড়া, এবং নাটকের সাথে কিন্তু আবার বাংলা নাটক, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য এগুলোও যুক্ত, এবং সবকিছু মিলিয়ে এটা আমাকে খুবই একটা আমাকে নিঃশ্বাস নেবার একটা জায়গা। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আমার কাছে বিশেষ করে অবাক বিষয়টা এই জায়গায় লেগেছে যে আমরা তো জানি বই সবসময় একটা শক্তিশালী মাধ্যম আসলে আমাদেরকে তৈরি করবার ক্ষেত্রে, কিন্তু তারপরেও সেখানে আমি যেটা বারবার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল, আপনার কোনো শিক্ষক বা এমন কোনো মাধ্যম যেটা আপনি দেখেছেন কিনা প্র্যাকটিক্যাল, যেটা আসলে সেটা আসলে অনেক পরিণত, আমি বলবো একটু পরিণত হবার পরে আপনি দেখেছেন। 19 বছর বয়স, কিন্তু আপনি একদম শৈশব থেকে আপনি যে নাটক, সাহিত্য, প্রবন্ধ, আপনি বলছিলেন আপনার ভেতর একটা বহেমিয়ান মন মানসিকতা, হ্যাঁ, সেটা আসলে শুধুমাত্র আমি বলবো বইয়ের মাধ্যমে হয়েছে না। কিছু বন্ধু বান্ধব তো ছিল, যেমন ওই যে আমি বন্ধুর কথা বললাম, ওর নাম কাইয়ুম, সে আমার স্কুল ফ্রেন্ড, এবং আমরা একসাথে বই চুরি করতে ঢাকাও আসতাম। ঢাকা ময়মনসিংহে ও বলতো, আমি আমার বাসার কথা বলতাম, আর ওর বাসার কথা বলতাম, পড়তে যাচ্ছি বলে আমরা 3 ঘন্টা লাগতো, তখন 4 ঘন্টা লাগতো। ঢাকা 8টার সময় রওনা দিলে 11টায় আসতাম। 11টায় এসে নিউ মার্কেটে চলে যেতাম। মহিউদ্দিন অ্যান্ড সন্স বই ছিল, জিনাত বুক হাউস ছিল, সেখান থেকে বড় ভালো ভালো ইংরেজি বই পাওয়া যেত, এবং সেগুলো আমরা নানানভাবে আমরা চুরি করতাম, এবং চুরি করে যদি আবার ধরা পড়ি সেজন্য জাদুঘরে চলে যেতাম। জাদুঘরের একটা গেট দিয়ে গেলে একটা টোকেন দিত, তখন একটা ব্যাগ রাখা যেত, আরেক গেট দিয়ে বেরিয়ে আসতাম। তাহলে মানে ধরা পড়লে বউগুলো। তার মানে স্যার আপনার কথা বুঝতে পারছি যে দীর্ঘদিনই এই প্র্যাকটিসটা করা হয়েছে। এটা দীর্ঘদিন না, এটা হঠাৎ করে আমাদের মাথায় এসেছে যে আমরা ওখানে তো শেষ হয়ে গেছে, এখন কোথায় যেতে হবে? এখন ইন্টার ডিস্ট্রিক্ট স্মাগলার হতে হবে। তার মানে এখন ঢাকায় আসতে হবে। ম্যারিয়াটা বলে একটা স্টেডিয়ামে দোকান ছিল, অসাধারণ বইয়ের দোকান। তো এই ব্যাপারগুলো হয়েছে কি, এগুলো যে টাকা চাইলে আমাদের বাবা মারা দিত না তা না, এটা একটা নেশার মতো ছিল মনে হয়। এত বই কেন পড়বো? এবং এটা তো তাদের একটা ভয়ের ব্যাপার ছিল যে হচ্ছে কি, আপনি মনে করেন আব্দুল মান্নান সৈয়দের পরাবাস্তব কবিতা আমরা মুখস্থ করছি। তো এই জায়গাগুলো আসলে আমাদের একটা ভালো লাগার ব্যাপার ছিল। তবে ওই লেখালেখি, একসাথে বসে কবিতা চর্চা করা, এটা চাইতে আমাদের ওই নিজেদের মতো করে যার যার মতো করে পড়তেই ভালো লাগতো আসলে ওই সময়টায়। এবং তখন থেকে কিন্তু আমি লিখি, কবিতা লেখা শুরু হয়। আমার ওই যে 89 সালে লেখা কবিতা সবুজ স্টেশন নামের আমি একটা বই, একটা প্রাথমিক করেছিলাম খসড়া। কিন্তু তারপরে যেটা হলো, খুব দ্রুত আমার কিছু ঘটনা ঘটে যায়, এই যে উচ্চ মাধ্যমিক না দেওয়া, এবং সেটা একটা বেশ ঘটনা। তো যে সব বন্ধুরা একদিকে চলে যাচ্ছে, আমি ইয়ার ড্রপ হয়ে গেলাম, তো আমি তো তখন একা হয়ে গেলাম। তখন বই পুস্তকে আমার বন্ধু হয়ে গেল। তারপরে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে এলাম। খুব দ্রুত আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম, বামপন্থী রাজনীতি, এবং সেখানে আমি যুক্ত হয়ে ছাত্র ইউনিয়নে
কাজ করতে শুরু করলাম, এবং সেখানে তো বিরাট একটা বন্ধু বান্ধব, সারা রাত আমরা বিরাট একটা নতুন নতুন পরিসরও। ছাত্ররা ভর্তি হয়, তাদের ব্রেন ওয়াশ বলতাম আমরা, তাদেরকে কি করে ছাত্র ইউনিয়নে বামপন্থী রাজনীতিতে যুক্ত করা যাবে সেরকম একটা ব্যাপার ছিল। তারপরে পলিটিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো হয়, যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্ররা থাকে তারা আমাদের উপরে নানান রকম স্যার, অত্যাচার আপনি করতো। ব্রেন ওয়াশের কথা বলছিলেন, এই জায়গাতে একটু আসতে চাই। বিষয়টা একই সাথে আপনাদের কাছে নিশ্চয়ই অনেক ইন্টারেস্টিংও। কিভাবে আসলে ছাত্রদের ব্রেন ওয়াশ করতেন সেই সময়, একটু মজার ছলে শুনি। এটা আসলে হতো কি, মানে আমরা যখন বামপন্থী ছাত্রদের সাথে যোগাযোগ করতাম, আমাদের সিনিয়ররা যেভাবে আমাদের সাথে করেছে, এটা এসে আমি তোমাকে ব্রেন ওয়াশ করি ব্যাপারটা এরকম না, নিশ্চয়ই তা না। বিষয়টা হচ্ছে যে কথা বলতে বলতে হয়তো একদিন চা খাচ্ছি, চা খেতে খেতে কখনো কখনো কারো চোখের দিকে তাকালে, কারো বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে হয় যে সে আমার প্রতি কতখানি আগ্রহী, অথবা আমার কথাটা সে মন দিয়ে শুনবে, এটা বোঝা যায়। এই যে মানসিকতা এবং এক ধরনের সাম্যবাদী স্পিরিট কার মধ্যে আছে, এই জিনিসগুলো বোঝা যায়। তো এইভাবেই ধীরে 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 বিষয়গুলা হয়ে যেত, এবং আমরা ধরেন যখন বিভিন্নভাবে অত্যাচারিত হতাম, রুম থেকে বের করে দিচ্ছে, কাপড় জামা ছিঁড়ে দিচ্ছে, ব্যাপারটা এরকমই ছিল, একেবারে মেরে ফেলছে ব্যাপারটা তো না, যদিও কোনাকুনি হতো জাহাঙ্গীরনগরে তখনও। তো তারপরেও ওই রকম একটা পরিস্থিতিতে আমরা সমবেত হবার চেষ্টা করলাম। এখন বড় বড় আন্দোলন হয়েছে 90 দশকে জাহাঙ্গীরনগরে, ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি খুব ভালোভাবে, বড়ভাবে। এবং তখনকার বামপন্থী সংগঠন জাহাঙ্গীরনগরে খুবই শক্তিশালী ছিল, ছাত্র ইউনিয়ন, বাসদ, যেটা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সব মিলিয়ে আমরা এক ধরনের খুব বন্ধু বলয় খুব শক্ত ছিল। ওইদিকে আমার এক ধরনের অংশগ্রহণ ছিল, আবার সাথে সাথে আমার সাহিত্যের যেই গড়নটা, আমি তো জানি যে আমি একজন লেখক, আমি লিখছি না, কিন্তু আমি লিখতে বসলেই আমি পারবো। এই জায়গায় আসতে চাই যে এই যে আপনি একজন সাহিত্যিক হয়ে উঠলেন, সেটা শুরুটা হয়েছিল আমি বলবো একরকম পুরোদমে জাহাঙ্গীরনগরে আসবার পর। মানে আপনি আসলে কখন আবিষ্কার করলেন যে না, আমি কিছু একটা, আমি লেখালেখি করছি, আমি কবি বা আমি সাহিত্যিক? নিশ্চয়ই আমরা উৎসাহ উদ্দীপনা যেটাকে বলি বা অ্যাপ্রিসিয়েশন যেটাকে বলি, সেটা নিশ্চয়ই পেয়েছিলেন, তা না হলে নিজে নিজে তো এটা জাস্টিফাই করা আসলে সম্ভব নয় যে আমি একজন কবি হয়ে উঠেছি। এটা আসলে কখন? স্কুলে থাকতে আমাকে কবি বলে ডাকা হতো। আচ্ছা, সেটা কেন? এই যে আমি ধরেন কথা বলছি, বা কবিকে বোঝা যায়। আচ্ছা, হ্যাঁ, কবি হয়তো বা না, নিশ্চয়ই আপনি দাগ কেটেছেন, সেটা কবিতা লিখে হোক, সেটা কবিতা আবৃত্তি করে হোক, বিষয় না। কবি কিন্তু একটা জায়গাতে কখনো কখনো একটু নেতিবাচক শব্দ, কবি মানে হচ্ছে অনেক ক্ষেত্রে অনুত্তেজিত, অনেক ক্ষেত্রে পরাজিত, অনেক ক্ষেত্রে ভীত, এবং অনেক ক্ষেত্রে ম্রিয়মান, এরকম আমার মনে হয়েছে। আমাকে কবি ডাকলে আমার মেজাজ খারাপ হতো, তার মানে আমি তোমাদের সাথে পারছি না, মানে ফাইটিং এ বলেন বা বিভিন্ন রকম কথাবার্তায় মারামারি। যেমন আমি কিন্তু এটা কোনো নিজেকে বড়াই করছি না, আমি কখনো কারো গায়ে হাত তুলি নাই। আসলেই কবি। হ্যাঁ, এবং এটা আমাকে তৈরি করেছে। আমি কখনো কাউকে গালি দেই না, এবং এটা আমি পারবো না, আমার আসবে না, আমি এইভাবে নিজেকে আমার হয়ে গেছে ফিল্টার্ড। এবং এই জিনিসগুলা একবার তো হয় না, পরিবার আছে, চারপাশ আছে, বই পড়া আছে, এবং এটা আমি পারি না, হয় না আসলে। এবং এই বিষয়গুলো হয়তো আমাকে কবি হিসেবে তো স্কুলে এভাবে বলতো, এবং তারপর খুব আমার লাগতো এটা, তার মানে আমি কি ওদের মতো পারছি না। কিন্তু তারপরে যেটা হয়েছে, ধরেন আমি হয়তোবা একটু লিখতাম, সেইটা একেবারে বলবার মতো কিছু না, কিন্তু উপস্থিত বক্তৃতাতে হয়তো ফার্স্ট হতাম। বিতর্ক করতাম স্কুলের মধ্যে, এটা ছেড়ে এসেছি। এই বিতর্ক করতে গিয়ে ধরেন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে বিতর্ক করতে গিয়েছি, ওদের লাইব্রেরি থেকে বই চুরি করে দিয়েছি। তো এইভাবে ওই যে আমাদের দল নিয়ে, আমার মনে হয় এখানে একটা বিষয় আপনার কাজ করেছে, যে চুরিটা তো একটা ভীষণ রকম অপরাধ, কিন্তু আমরা যখন বিদ্যা চুরি করব, বিশেষ করে বই, এটা মনে হয়, এটা আমি এখন অন্য যারা শুনবে তাদেরকে আমি বলছি না যে বই চুরি করতে, বইটা বাবা মাকে বললেই, সেদিনে যখন আমার মেয়ে বড় হচ্ছে, স্কুলে গেছে, সে যেদিন না বলে একটা বই নিয়ে এলো, এইভাবেই সেটাকে চুরি বলা যায়, সেদিন কিন্তু তার মা কান্নাকাটি শুরু করলো, এবং আমিও কিন্তু খুব স্তম্ভিত হলাম যে এটা কি। তখন আমি ভাবলাম আমার বাবা মা এটাকে কিভাবে নিয়েছিলেন, এটা আমি তাকে বুঝালাম, কারণ এই চুরির গল্প আমিও তাকে করেছিলাম, তো সে বাবা করেছে আমি করলে অসুবিধা নেই। তো তখন আমি দেখলাম যে না, এটা করা ঠিক হবে না, এটা করা ঠিক হবে না। এবং এটা আমি আজকে যারা তরুণরা শুনছেন তাদেরকে বলবো, না, এটা করা ঠিক হবে না, এটা দরকার নাই, চুরি চুরি,
সেটা বিদ্যা হোক আর যাই হোক, আমরা সঠিক পথে। কিন্তু আমার কেন জানি আপনার গল্পের ফাঁকে ফাঁকে মনে হয়েছে সেই বিষয়গুলোই মনে হয় আজকের আপনাকে তৈরি করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং প্রশ্ন এই যে করা এই যে আপনি এবং বললেন যে নিয়ম মতো আপনার না বাবা চলা। মা আসলে এটা কিভাবে ফেস করলো, মানে আজকের সময়ে ম্যাডাম যেভাবে কান্নার কথা আপনি বললেন, হয়তো আমি হলেও সেটা করতাম আমার সন্তানের Of ক্ষেত্রে, course, যে আমিও একটা কাজ করেছি, করেছে। আমিও করেছি, এটা কি? কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে হয়তো আপনার বাবা মার যে আচরণটা ছিল সেটাই হয়তো আপনাকে এইভাবে তৈরি করেছে, মানে এত সিরিয়াস না হওয়া, ইটস ওকে, মানে মা সে তো করেছে বাবা সেটা মা তো অপরাধ। জানতেন না আমি চুরি করি, অবশ্যই সিরিয়াস হতো। কি বলেন আপনি? কোন বাবা মাই তার ছেলে চুরি করে আসতেছে সেটা এটা কোনোদিনই নেবেন না। acceptable না, অবশ্যই না। অসম্ভব ব্যাপার। অবশ্যই না। অসম্ভব ব্যাপার। আমার বাবা তো মা তো এটা মানতেই পারবে না। কেন তুমি চুরি করবে? 1995 সাল খুব সম্ভবত আপনার কর্মজীবনে তখনও প্রথম আমি ঢোকা। ইউনিভার্সিটিতেই পড়ি, আচ্ছা। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বিভিন্ন পত্রিকায়, তখন জনকণ্ঠ বের হয় 94 আচ্ছা, সালে, আচ্ছা। তখন থেকেই তাদের সঙ্গে যোগাযোগ, এবং জি। একটা পর্যায়ে ভোরের কাগজে আমি কাজ শুরু করি প্রদায়ক হিসেবে। জাহাঙ্গীরনগর থেকে আসতাম 94-95। তারপর তো যায় যায় দিন একটা শুরু হয়, শফিক রেহমান সাহেব শুরু করেন। তো সেখানে ট্রেনিং করি আমি 1.5 বছর। আচ্ছা। সাংবাদিকতার খুব ভালো একটা ট্রেনিং হয়। তারপর যায় যায় দিন প্রতিদিন বের হয়, তখন আমি ছাত্র। এমএ যখন পড়ি তখন আমি ফুল টাইম কাজ করি এই যায় যায় দিন প্রতিদিন। আচ্ছা, আচ্ছা। এবং তারপর যুগান্তরের শুরু 99 সাল থেকে যুগান্তর, এবং তারপর সমকাল হয়ে আমার এই 25-26 বছর চলছে। এখনো তো আপনি সমকালেই আমি আছেন। সমকালে একদম জন্ম থেকেই আছি সমকালে, এবং আমি সমকালের এখন উপসম্পাদক। সেই যে একজন রিপোর্টার থেকে মানে সম্পাদকীয় নেতৃত্ব, না এটা আসার পেছনেও তো বিশেষ কোনো কারণ, শিক্ষা সেগুলো তো ছিলই, এবং একই সঙ্গে আমি যদি বলি যে কিছু চ্যালেঞ্জ তো নিশ্চয়ই ছিল আপনার, সেগুলো নিয়ে যদি একটু ছোট্ট করে জানি। যে ধরুন আমাকে তো একটা পেশা বাছাই করতে হবে। আমি যখন জাহাঙ্গীরনগরে নাট্য তত্ত্ব পড়ছি, আমি ঠিক করলাম আমার পেশা কি হবে। এই তখনই কাজ করতে করতে এই সময় কিন্তু আমি আবার একই সাথে পড়াশোনা করছি, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। আরেকটা কাজ আমি তখন শুরু করলাম, যে আমার তো বাসা থেকে যে টাকা পাই এটা আমার জন্য যথেষ্ট বলে মনে হয় না, কারণ প্রচুর খরচ বলে মনে হয়, এবং পরে কি করব এক ধরনের টেনশন কাজ করছিল। আমি এনজিওতে যুক্ত হই। আচ্ছা, আচ্ছা। উল্টা দিকে জাহাঙ্গীরনগর উল্টা দিকের বিএলআরআই আছে, সেই এনজিও, ওই ব্র্যাক এনজিওর মাধ্যমে আমি বিভিন্ন টাঙ্গাইলের 16টা গ্রামে কৃত্রিম প্রজননের উপরে একটা কাজ করি। এটা এক ধরনের গ্রামের মানুষদের সঙ্গে মেশার একটা সুযোগ এনে দেয়। আমি গ্রামে গিয়ে থাকতাম ওই সময়, গ্রামে গিয়ে থাকতাম, এবং এইগুলো আমাকে প্রচুর বাংলাদেশের গ্রামটাকে খুব কাছ থেকে দেখিয়েছে। 1.5 বছর আমি কাজ করেছি, রাতে রাতে থেকেছি, খুবই একেবারে প্রান্তিক গ্রাম ভিতরে চলে যাওয়া, এগুলো আমাকে খুব কাজে দিয়েছে। এবং মানুষের ভেতরের যে নানান রকম মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, এগুলো তো পরবর্তীতে আমাকে অনেক ধরনের কাজের মধ্যে এসছে। এবং আপনার আমি একটা লেখালেখিতেও বই মনে লিখেছি, হয়, ঘাসে ঘাসে পা ফেলেছি। আমার এই ধরনের ঘটনাগুলো ওখানে আছে, এবং আমি একটা বাংলা ভাষা নিয়েই একটা প্র্যাকটিস ছিল, চর্চা ছিল, যে ভাষাটা আমার নিজের মতো করে তোলা। এবং আমি যে ফিকশন করতে চাচ্ছি সেগুলো আমি ফিকশন হিসেবে, আমার উপন্যাস বেরিয়েছে 8টি, ছোট গল্প বেরিয়েছে 5-6টি। এই ভাষাটি খুঁজে বের করবার ক্ষেত্রে আমাকে ঘাসে ঘাসে পা ফেলেছি, খুব হেল্প করেছে। এগুলো এক ধরনের কনসেন্ট্রেটেড ওয়ার্ক তার পরবর্তীতে। এবং তারপরে তো ইউনিভার্সিটির লাইফে যেটা হয়, যে একটা সময়ে তো আমাকে যেটাকে বলা হয় প্রেম, সেটাও আসে, এবং আমি একটি মেয়ের সঙ্গে থাকবার সিদ্ধান্ত নেই, এবং সেটাই আমাকে আসলে চাকরি করতে হবে, ভবিষ্যতে কাজ করতে হবে সেই জায়গায় নিয়ে যায়। নইলে তো আমি যেই বোহেমিয়ান ছিলাম, হয়তো পলিটিক্যাল একটা লাইফে আমার তো বামপন্থী রাজনীতি আমার করবার কথা, কিন্তু আমি দেখলাম যে মেয়েটির সাথে তো আমি আসলে থাকবো, এবং সেই জন্য আমাকে একটা কাজ করতে হবে। সেই কাজ কি করবো? আমি লেখালেখি ছাড়া তো আসলে আমি কোনো কাজ পারি না, আমি স্বস্তি বোধ করি না, কাজে আমাকে পত্রিকায় কাজ করতে হবে। সেই জন্য আমি পত্রিকায় এলাম, এবং তার পরবর্তীতে তো এইভাবেই চলছে আসলে। স্যার, 3 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতা আপনার, এই অভিজ্ঞতার সাথে আসলে আপনার তো আসলে অভিজ্ঞতা, আমি যেটা বলবো যে প্রকাশ করা, সেটা লেখার মাধ্যমেই হোক, বলার মাধ্যমেই হোক, যেটার মাধ্যমেই হোক, কি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এই 3 দশকের ক্যারিয়ারে? রাজনীতিতে কর্তৃত্ববাদিতা, এবং রাজনীতিতে পরমত অসহিষ্ণুতা,
এটাকে আমাকে সবচেয়ে প্রভাবিত করেছে। এবং আমি সবসময় যারা বঞ্চিত, যারা নিপীড়িত এবং যাদেরকে সরিয়ে দেবার চেষ্টা করা হয় সমাজ থেকে, আমি তাদের পক্ষে লিখি বা কথা বলবার চেষ্টা করি। স্যার, নেতৃত্বের সাথে কর্তৃত্বের যে ব্যাপারটা আপনি বলছিলেন, কর্তৃত্ববাদিতা, নেতৃত্ব টিকিয়ে রাখতে গেলে কর্তৃত্ব আসলে কতখানি দরকার, বা এটা অন্য কোনো ভাবেও করা যায় কিনা, আপনার অভিমত কি? নেতৃত্বের সাথে কর্তৃত্বের কোনো সম্পর্ক নাই। এটা তখনই প্রয়োজন হয় যখন জোর করে নেতৃত্বে থাকা হয় বা জোর করে মানে ভোটকে উপেক্ষা করা হয়, নিজেকে আরেকজনের মানুষ থেকে, আরেকজন সাধারণ মানুষ থেকে দূরে কেউ স্থাপন করে নেয়। আমার মনে পড়ে 24-এর গণ অভ্যুত্থানের আগে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন 9 দফা ছাত্ররা যখন দিল, যে ছাত্রদের এত বড় স্পর্ধা প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলে, তখন আমি লিখেছিলাম যে স্পর্ধা শব্দটি রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বলা উচিত নয়। আপনি টেবিলের ওপাশে আছেন, আমরা টেবিলের এপাশে আছি। স্পর্ধা কে কাকে বলছেন? স্পর্ধার বিষয় না। আমরা অবশ্যই বলতে পারি যে আপনি এখানে ভুল করেছেন, আপনি ক্ষমা চান। তো সেই ক্ষেত্রে আমি এই শব্দটি যে কোনো সময়ের যে কোনো ক্ষমতাবানদের জন্য আমি বলতে চাই, কারণ তারা মনে করে এত বড় স্পর্ধা কথা বলছে এবং আপনার বিরুদ্ধে গেলেই আপনি তাকে বিরুদ্ধ দলের দালাল তকমা দেওয়া হয়, আপনি দোসর বলা হয়, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। এই যে লাস্ট কর্তৃত্ববাদী শাসনে তাদের বিরুদ্ধে বললেই বিএনপি জামাত বলা হতো, অগ্নি সন্ত্রাসী বলা হতো। তারপরে 24-এর গণ অভ্যুত্থানের পর যেটা হয়েছে, যে এত বিপুল আকাঙ্ক্ষা, সেটা তো শুধুমাত্র একটা ব্যক্তিকে সরানোর জন্য নয়, পুরো পদ্ধতিটাকে সংস্কার করবার জন্য, এবং যেখানে কর্তৃত্ববাদ থাকবে না, যেখানে সব মানুষ, সব ধর্ম, সব বর্ণ, সব জেন্ডার সমতার জায়গায় থাকবে, ওই জায়গায় কি হলো, সেইখানে আপনি চাইলেই বলবেন যে আপনি ভারতীয় দালাল, আপনি আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধের কথা বললেই আপনি আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছেন। অর্থাৎ সেই একই, যখন যে টেবিলের শক্ত জায়গাটাতে থাকছেন, পাশের মানুষটিকে সরিয়ে দিয়ে একটা ভ্যাকুয়াম তৈরি করতে চাচ্ছেন। এই ভ্যাকুয়াম তৈরিটা হচ্ছে সহজে কর্তৃত্ব করবার একটা চেষ্টা। অর্থাৎ আপনি সাধারণ মানুষের কাতারে দাঁড়াবেন না, এইটাই জোর করে ক্ষমতা দখলের একটা চেষ্টা। এবং এই জায়গা থেকে আসলে রাজনীতিটাকে দূর করে আনবার যে প্রাণান্তকর একটা অভিযান আমাদের সাধারণ মানুষদের পক্ষ থেকে আছে, সেটা তখনই সম্ভব হবে যখন মূল রাজনৈতিক ধারায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে। আজকে রাজনীতিতে অংশগ্রহণ করে কারা? যাদের কোটি টাকা আছে, তারা সাধারণ মানুষ নয়। আচ্ছা, তো সেই জন্যই আসলে রাজনীতিতে এত কর্তৃত্ব পরায়ণতা, এত দুর্বৃত্তায়ন। স্যার, আমিও একজন সাধারণ মানুষ হিসেবেই প্রশ্নটা করতে চাই বা জানতে চাই আপনার কাছে, যেমনটা শুরু থেকে বলছিলাম যে আপনার কাছে পুরো সময় জুড়ে জানবো যে সাধারণরা যখন কোনো কিছু তাদের চাওয়ার থাকে, চাওয়াটা যখন চায়, তখন কি কোনোভাবে একটু উগ্র আচরণ বা উগ্র বাচন রীতি এগুলোর ব্যবহার কোনো সময় হয়ে যাচ্ছে না? যদি হয়ে না গিয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই পজিটিভ, হয়ে গিয়ে থাকলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? সাধারণ মানুষরা ধরুন যে গ্রামের যে মানুষ, সেই মানুষ এসে তো আপনার শাহবাগে দাঁড়িয়ে ওই কথাগুলো বলছেন না। এখন আপনি একটা সাধারণ আঞ্চলিক বাংলার যে শক্তি, সেটা যদি আপনি চলতি বাংলার সঙ্গে ইচ্ছাকৃত মেশান, সেটা আসলে সে আঞ্চলিক বাংলা থাকে না। হ্যাঁ, এলো মেলো চুল আর আউলা ঝাউলা কেশ এক অর্থ নয়, কিন্তু সেটাকে ওই আউলা ঝাউলা কেশের আগে পরের শব্দের সাথে সম্পর্কিত হতে হবে, হুট করে একটা যুক্ত করে দেওয়া যাবে না। এখানে যেটা হয়েছে, এই অশালীন শব্দগুলো আনা হয়েছে, সেটা কিন্তু একটা খোরা যুক্তি দিয়ে আনা হয়েছে, যে আমরা সাধারণ মানুষের ভাষায় কথা বলছি। সাধারণ মানুষ কখনো মব সন্ত্রাস করতে চায়? সাধারণ মানুষ কি নিজের হাতে আইন তুলে নিয়ে বলে যে তুমি দোসর, তুমি সমাজ থেকে চলে যাও? আমাদের এখানে আমরা চিরকাল দেখে এসেছি অসাম্প্রদায়িকতা। হিন্দুদের পুজোয় মুসলিমরা যাচ্ছে, মুসলিমদের ঈদে এখানে খাওয়া হচ্ছে, কে কার বাসায় যাচ্ছে, কে কোথায় কথা বলছে, কে কোথায় এই সাম্প্রদায়িক রাজনীতি করেছে। এই রাজনীতি করেছেই তো এই সমস্ত রাজনীতিবিদরা, তারাই তো দেশ ভাগ করেছে, তারাই বিভিন্ন সময় সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে। আজকে পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকার যেটা করছেন, আমাদের এখানে শুভেন্দু চৌধুরীরাও তাই করছেন। একদমই তাই স্যার, আপনার জায়গায় সাম্প্রদায়িকত রাজনীতি। একদমই ঠিক বলেছেন আপনি স্যার। সাংবাদিকতা এবং সাহিত্য দুটো তো আসলে আমি বলবো যে দুই বিষয়, আবার রিলেটেড, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এই দুটো জায়গার মধ্যে আসলে আপনি নিজেকে সামলান কিভাবে? সবসময় মানসিক জায়গাটা ওইটাই কাজ করে না যে আমি সাংবাদিকতার দিকে বেশি আছি নাকি সাহিত্যের দিকে বেশি আছি? দেখুন,
সাংবাদিকতা অনেক বেশি বস্তুনিষ্ঠ এবং সরাসরি সেখানে আপনাকে প্রমাণ সাপেক্ষে কথাবার্তা বলতে হবে। একটা কিছু বানিয়ে আমি এখানে উপস্থাপন করাটা কঠিন এবং নিজের মত প্রকাশের যে জায়গাটা আসলে খুব বেশি নাই। হ্যাঁ, তো আপনি কলাম লিখতে পারেন, সেখানেও আপনার মতামত অবশ্যই দিবেন, কিন্তু সেটাও সাংবাদিকতার অনেক গ্রামার মেনে আপনাকে দিতে হয়। সাহিত্যের জায়গাটা হচ্ছে একেবারে উদার আকাশের, প্রাণ খোলা। হ্যাঁ, সেখানে আপনার কোনো বাউন্ডারি নাই, এক নাম্বার। আরেকটা জিনিস হচ্ছে সেইখানে আপনিই তো আপনার রাজা, আপনার কোনো এডিটর নাই, এবং আপনি সেইখানে এমন কিছু আছে, আপনি কালের সঙ্গে আপনার যুদ্ধ, অর্থাৎ আপনার লেখাটি 5 বছর 10 বছর পরে কিভাবে পঠিত হবে, কারণ আপনাকে ওই যুদ্ধটা করতে হচ্ছে আপনার যারা অগ্রজ লেখক তাদের সাথে। আপনার সামনে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সকলেই আছেন, আপনি তো ভয় পেয়ে যাবেন এই সমুদ্রের সামনে আমিও একটা সাধারণ মাহবুবাজে কি লিখবো। কাজে আপনার সামনে এত বড় বড় মহিরও যখন থাকবেন, তখন আপনি একটা কীট পতঙ্গও নন, আমি একটা কীট পতঙ্গও নই। তো ওই দীনতা স্বীকার করেও বলি যে আমার তো সামান্য কিছু বলবার ছিল, এবং সেটা আমার নিজের, এবং সেই নিজের লেখাটির জায়গায় সাহিত্য। আরেকটা সাহিত্যের একটা বিষয়টি গভীর ধ্যানের প্রয়োজন, এবং সেই গভীর ধ্যান কিন্তু আপনার এই যে সাংবাদিকতার চটজলদি যে বাস্তবতা, আজকে একটা ঘটনা ঘটছে, এখন লিখতে হচ্ছে, এখন কথা বলতে হচ্ছে, আরেকজনের সাথে ডিবেট করতে হচ্ছে, সেখানে অনেক তর্কাতর্কি করতে হচ্ছে, এখানে ধ্যান কোথায়? এখানে সেই নিবিড় একটা শূন্যতা কোথায়? সেখানে সেই দুঃখ বোধটা কোথায়? আরেকটা হচ্ছে কি, আপনি আমাদের মতো সাধারণ মানুষদের প্রতিশোধ নেবার তো কোনো জায়গা নাই না, আমাদের রাষ্ট্র সেই জায়গা দিয়েছে যে আপনি সাধারণ মানুষের পাশে তো রাষ্ট্রকে আপনি খুব বেশি পান না। নাগরিকই রাষ্ট্রের দ্বারে দ্বারে যায়, হাসপাতালে যায়, বিভিন্ন সেবা সুবিধার জন্য যায়। তো এই সমস্ত যে আপনাকে যে অপমান করছে সারাদিন বিভিন্ন জায়গায়, আপনি তার উত্তর কোথায় দেবেন? লেখালেখি আমার উত্তর দেবার হিরণময় হাতিয়ার, সাহিত্যকার। কারণ আমি যখন অপমানিত হই, আমি যখন কথা বলতে পারি না, আমি যখন তীব্র একটা যন্ত্রণায় ভুগি, আমাকে যখন কেউ অপমান করে, আমি তখন মনে মনে বলি রাতে আমি টেবিলে এই উত্তরটা দেব। কবির ভাষায় এভাবেও বলা যায় যে অপমানে হতে হবে তাহাদের সবার সমান। চমৎকার একটা গঠনমূলক জায়গায় আপনার সাথে কথা বললাম। মনে হয় স্যার, মানে আমরা যতটুকু জানি যে আপনি বলে থাকেন যে লেখকদের সবচেয়ে বড় শিক্ষক হলো তার জীবন। বিষয়টা কি মানে এরকমই যে আপনার সেই অভিজ্ঞতাগুলো ঘিরেই আসলে আপনার লেখালেখি? নিশ্চয়ই, এবং আমি মনে করি আমারই আত্মজীবনীর অংশ আমি লিখি। একদম স্যার, আসলে প্রত্যেকটি লেখকই তাদের জায়গা থেকে সেভাবেই লিখেছে। রবীন্দ্রনাথের মুক্তধারা যদি আমরা চিন্তা করি, 100 বছর আগে মানে আবহাওয়া নিয়ে এত চমৎকার সব লেখা উনি লিখে গেছেন। বা আব্দুল আল মামুন স্যারের যদি সুবচন নির্বাসনের কথাও ভাবি, যে এই যে আমরা বচন নিয়ে এখন এত কথা বলি, যে ভাষার আমাদের যে পরিবর্তনটা বা সেটা গঠনমূলক দিকে যাচ্ছে কিনা, সেই জায়গাগুলো আসলে মুগ্ধই করে। এবং আপনার লেখা থেকেও আমরা সেই ধরনের বিষয়গুলোই পাই আপনার অভিজ্ঞতার আলোকে। আপনার লেখা নিয়ে একটু শুনতে চাই। আপনার তো খুব সম্ভবত কাব্যগ্রন্থ 5টি, জি, নামগুলো কিন্তু দারুণ, আপনার মুখ থেকে শুনবো। ঠিক সন্ধ্যার আগে আমার প্রথম কাব্যগ্রন্থ, তারপর নিঃসঙ্গতার মতো একা, এই নাও বিষাদ, তারপর সম্ভব যতদূর, মিহি তরঙ্গের মতো, এরকম। চমৎকার। মানে প্রায় 25টি গ্রন্থ, সবগুলো মিলে যদি বলি, মানে এমন কি আছে যে বইটা খুব কাছের মনে হয়? লেখকের সব বই আসলে কাছের নিঃসন্দেহে। না, আসলে না সেই রকম তৃপ্তি যে বলা যাবে যে আমি খুব তৃপ্তি আসলে ছোট 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 বিভিন্ন জায়গায় আছে। একটা অতৃপ্তি তো আরেকটা লেখার দ্বার প্রান্তে নিয়ে, তৃপ্তি যদি চলে আসে আমি তো লিখে ফেলেছি এই জায়গাটাতে, এবং লেখা তো নিয়ত এক ধরনের ভেতরে একটা রক্তক্ষরণ। ওই যে বললাম যে আমার মাথার উপর থেকে আমার সে হাতগুলো চলে গেছে। আমি আরেকটা কথা বলতে বা ভাবতে খুব ভালো লাগে, মাথার উপর থেকে হাত চলে গেছে বটে, কিন্তু বুকের ভেতরে কিন্তু আমার দুটো হাত আছে, আমার রূপকথা এবং নীলপদ্ম নামে দুটো সন্তান আছে, এবং তারা তো আমার বুক জুড়ে যেমন আছে, আমার স্ত্রী আছে আলপনা। তো এই নিয়ে যে আমার একটা সংসার, সেই সংসারটা কিন্তু আমাকে একদম ঘিরে রাখে সব সময়। আমাকে সমস্ত অপমান, সমস্ত যে বঞ্চনা, নিষ্ঠুরতা, এই থেকে আমি একটা সাপোর্ট পাই। আমার যে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার চর্চা আমি করি লেখায়, চিন্তায়, আচরণে, কথা বলায়, তো সেই স্বাধীন যে সত্তাটি আমি পারিবারিক
ধারাবাহিকভাবে সেই শৈশব থেকে এখন পর্যন্ত আমি পেয়ে এসেছি। তার মানে কি আমরা বলতে পারি স্যার যে বোহেমিয়ান সেই ছেলেটি এখন এখনো থিতু আছে। হয়েছে? আমি এখনো 26 বছরে আচ্ছা আচ্ছা। স্থির দাঁড়িয়ে। পরিবারের এই জায়গায় রূপকথা বা নীলপদ্ম। নীলপদ্ম ওদের কাছে থিতু হয়নি এখনো? ওদের জন্য তো আমি অনেক বেশি সংযত থাকি। আমি প্রতি রাতে বাড়ি ফিরি, এবং যেটা হয় যে ওদের জন্য আমাকে আরো বাঁচতে ইচ্ছা করে। আমি যখন চিন্তা করি আমি কেন বাঁচবো, আমার তো একটা উত্তর খুঁজতে হয়। আমার সবার আগে ওদের পরিপূর্ণ অবয়বটা দেখতে ইচ্ছা করে, ওদের সন্তানদেরকে দেখতে ইচ্ছা কি করে। স্নিগ্ধ এবং কত কোমল না? কোমল একটা অনুভূতির মধ্য দিয়ে আপনি নিয়ে গেলেন নিশ্চয়ই। আমাদের। আমার জীবনের যে লক্ষ্য আমি দেখি, আমি তো অত বড় মানুষ না যে সমাজটাকে আমি পরিবর্তিত দেখব, কিন্তু আমার সন্তানেরা যদি ভালো থাকতে পারে, আমার সন্তানেরা যদি তাদের সন্তানদেরকে নিয়ে এই দেশে হাসি মুখে থাকতে পারে, তখনই আমি বুঝবো যে আমার দেশটা আসলে ভালো আছে। স্যার আপনি মঞ্চের জন্য বেশ কিছু নাটক লিখেছেন, একটু নাটকের নামগুলো শুনি। হ্যাঁ, মঞ্চের জন্য আসলে সেই অর্থে যে এতখানি কাজ করার কথা ছিল আমার, সেভাবে কাজ করা হয়নি। তবে আমার মধ্যরাতের অশ্বারোহী নামে একটি মঞ্চনাটক আমি লিখেছিলাম। তারপরে আমার কিছু নাটক, আমরা আসলে দ্বৈতবাদী তত্ত্বের ছাত্র তো সেলিম আল দিনের, আমাদের কাছে মঞ্চ নাটক বলে আলাদা কোনো আঙ্গিক নাই। আমরা মনে করি নাটক একই সাথে উপন্যাস, একই সাথে কবিতা, একই সাথে গান, একই সাথে ভাস্কর্য। তো সেই কারণে আমার নাটক যে নদীর পাড়ে বসে থাকে শুধু, এটা আমাদের এক ছোট ভাই রেজা ফারুক নির্দেশনা দিয়ে মঞ্চে এনেছে। এবং আমার অনেকগুলো গল্পই আসলে নাটক হতে পারে বলে আমি মনে করি, সেখানে নাটকের উপাদানগুলো আছে। যেহেতু সমকালে আমাদের খুব কাছে কিন্তু মানুষকে দেখা যায় না, একটু দূরে গেলে হয়তো আমার লেখাগুলো আরো বেশি পঠিত হবে আমি মনে করি। আমি চিন্তা করি মাঝে মধ্যে যে আমি যে বললাম আমার কথাগুলো লেখায়, তেমন তো কেউ পড়ছে না। তখন আমার ওই ভাঙা রাতে আমি বিশ্বাস হারাই না, আমি মনে করি যে এইগুলো এক সময় পড়া হবে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। এবং এই বাংলাদেশকে তখন এই লেখার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে, যেই বাংলাদেশ রক্তাক্ত, যেই বাংলাদেশ হানাহানিতে মগ্ন, যেই বাংলাদেশে একে অপরকে পীড়ন করার জন্য অনেকগুলো জায়গা খুঁজে নেওয়া হয়, এবং যেই বাংলাদেশকে জলমহলের মতো ব্যবহার করা হয়। আমার একটি বইয়ের নাম কিন্তু জলমহল। জলমহল আশা করি আপনারা জ্ঞাত যে জলমহল হচ্ছে যেই জায়গাগুলোকে খরিদ করা হয় টাকার বিনিময়ে। অনেকেই আমাদের দেশটাকেও কিন্তু এইভাবে খরিদ করে ফেলে। নিশ্চয়ই স্যার, এবং আমরা বিশ্বাস করি লেখকের কলমের অনেক শক্তি। তিনি সমাজকে বাঁচিয়ে রাখেন, সর্বোপরি যদি বলি যে দেশকেও কখনো কখনো তিনি রক্ষা করেন। স্যার অনেক ভালো লাগলো আজকে, মানে অনেক রকম আলোয় আমরা আজকে আসলে আলোকিত হয়েছি। অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনাদের জন্য অনেক শুভকামনা, আপনাদের মাছরাঙার জন্য শুভকামনা।